প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 7 = 7। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন অ্যারিস্টটল, কোপার্নিকাস, মেগেলান, এরাটোস্থেনিস। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাসের তুলনায় 24, 32, 52, 43 কিমি বেশি। সৌর থেকে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ হল পৃথিবী, বুধ, শুক্র, শনি। বুধ বসন্তকালীন বিষুব বলয় 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। পরের প্রশ্ন, পৃথিবীর অক্ষটি কক্ষতলের সঙ্গে হেলে থাকে 23.5 ডিগ্রি, 66 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি, 66 ডিগ্রি কোণে। মহাবিষুবের দিন হলো 21 মার্চ, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। জ্ঞান ও সকল সম্পদের সৃষ্টিকর্তা বলেছেন মিচেল, মার্শাল, জিমারম্যান, ওয়েবার। উত্তরে মিচেল। সম্পদ সৃষ্টির উপাদান অনুসারে মানবিক সম্পদের উদাহরণ হলো অরণ্য, জ্ঞান, শ্রম শক্তি, মাটি। শ্রম শক্তি। কয়লা যে শক্তির সম্পদ তা হলো পুনর্ভব, অপুনর্ভব, প্রবাহমান, ব্যক্তিগত সম্পদ, অপুনর্ভব। পরে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো যে কোনো 3টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য কত? 12,756 কিমি। উত্তরে ভুল, তাহলে অশুদ্ধ লিখব। শুক্র গ্রহটি পৃথিবীর যমজ নামে পরিচিত, ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। পৃথিবীর কক্ষপথে বৃত্তাকার। উত্তরে ভুল, তাহলে আমরা অশুদ্ধ লিখব। জনসংখ্যা, মনুষ্য বসতি ইত্যাদি হলো মানবিক সম্পদ। উত্তরে ঠিক, তাহলে আমরা শুদ্ধ লিখব। ক্ষয়দের উপযুক্ত শব্দবস্তু শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, মেরু অঞ্চল অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের বস্তুর ওজন ড্যাশ হয়। উত্তরে কম। প্রশ্ন, ড্যাশ একটি বহিস্থ গ্রহ। উত্তরে বৃহস্পতি। আয়ন কথার অর্থ কি? উত্তরে পদ। ড্যাশ একটি দুষ্প্রাপ্য সম্পদ। উদাহরণ টিন, তামা। গয়দের হচ্ছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 4টি প্রতিবর্ষে মান 1 করে 1 × 4 = 4। ইসরোর পুরো নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1674 কিমি/ঘন্টা। নিশীর সূর্যদেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। সম্পদ সৃষ্টির উপাদানগুলি কী কী? প্রকৃতি, মানুষ ও সংস্কৃতি। ওএনজিসির সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের দেরাদুনে। দেখা রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া যে কোনো 3টি প্রতিবর্ষে মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারের যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি ততই বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। পরে সৌরবছর কাকে বলে? পৃথিবী সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান হয়ে একটি বৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় নেয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌরবছর বলে। উষা ও গোধূলি কাকে বলে? উষা সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলে ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বাকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করেছে বা করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পুরস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে তেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি জল থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থেই জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি প্রতিবর্ষে মান 3 করে 3 × 3 = 9। প্রথম, জিওড বলতে কী বোঝো? গ্রিক শব্দ জিও ও ইওটস মিলে জিওড শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইওটসের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওস শব্দের অর্থ পৃথিবীর মধ্যে দেখতে বা পৃথিবী সদৃশ্য। পৃথিবীর আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ্য বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান
বেন্টিক লিস্টিং। পরে জিপিএস কি? জিপিএস এর পুরো কথাই হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণ সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমান জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রো ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসূর অনুসর অবস্থান বলতে কী বোঝো? সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার হলেও পৃথিবী উপত্যকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসর অবস্থান দিয়ে। যেমন অপসূর অবস্থান পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমি। এই দিনটিকে অপসূর অবস্থান বলে। অনুসর পরিক্রমণের সময় 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে অনুসর অবস্থান বলে। এই চিত্রটি তোমাদের কিন্তু আঁকতে হবে, চিত্রটার স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতে নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। এক, বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতে ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানে নদ নদী বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2, কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলের শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলা গঠিত হওয়ায় অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমনই স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অপরিবেষ্ট শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে। ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরই জলবিদ্যুৎ উৎপাদন করা হয় বা জলবিদ্যুৎ উৎপাদন সম্ভবপর হয়েছে। স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা, এখানে পেন্টিং মিস্টেক আছে, লিখবে দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমনই নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে। 5, অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। 6, বিপুল চাহিদা। দক্ষিণ ভারতে বিভিন্ন শিল্পক্ষেত্র বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে জলবিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। 7, মূলধন বিনিয়োগ। স্বাধীনতা লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। প্রশ্ন, বর্তমান ভারত হচ্ছে অচিরাচরিত শক্তি সম্পদের উপর অধিক পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান ভারতে অচিরাচরিত শক্তি সম্পদের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? বর্তমানে ভারতে চিরাচরিত তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ ও পারমাণবিক বিদ্যুৎ অপেক্ষা অচিরাচরিত শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ 1, ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক খনিজ ব্যবহারের ফলে দ্রুত নিঃশেষিত হয়ে যাচ্ছে। তাই বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তি, বায়ুশক্তি, ভূতাপ শক্তি প্রভৃতির ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাচ্ছে। 2, অফুরন্ত অচিরাচরিত শক্তি। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। 3, পরিবেশ দূষণ কম। অচিরাচরিত শক্তি সম্পদগুলি ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয় না, তাই এই পরিবেশ বান্ধব সম্পদ ব্যবহারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। 4, সীমিত জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ পরিবেশ বান্ধব প্রবাহমান সম্পদ হলেও ভারতের অর্থ ও সঠিক পরিকল্পনার অভাবে এর উৎপাদন সীমিত। 5, ব্যয় কম, দাম কম। এই কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। 6, সহজলভ্য। অচিরাচরিত শক্তি উৎসগুলি যেমন সূর্যালোক, বায়ু প্রভৃতি সহজলভ্য। সীমিত জলবিদ্যুৎ। ব্যয় কম, দাম কম। এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বেশি হলেও পরবর্তীকালে উৎপাদন খরচ খুব কম, ফলে এই বিদ্যুতের বাজার মূল্য অনেক কম। সহজলভ্য। অচিরাচরিত শক্তির উৎসগুলি সূর্যালোক, বায়ু প্রভৃতি সর্বত্র সহজলভ্য এবং এর পরিবহন খরচ তেমন নেই, ফলে আমাদের দেশে অচিরাচরিত শক্তি সম্পদের ব্যবহারিক গুরুত্ব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি তোমরা কিন্তু অচিরাচরিত ও চিরাচরিতের সুবিধা অসুবিধাগুলো কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে, তবে 3 মার্কে আসতেই পারে। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্ন, প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির সংজ্ঞা। পৃথিবী তার কক্ষপথের সঙ্গে 63.5 ডিগ্রি কোণে হেলে নিজ অক্ষ বা মেরুদণ্ডের চারিদিকে নির্দিষ্ট গতিতে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টায় পশ্চিম থেকে পূর্বে একবার আবর্তন করে। পৃথিবীর এই গতিকে আবর্তন গতি বলে। সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর এরূপ অনবরত আবর্তিত হওয়ার এই প্রভাবে লিখিত ঘটনাগুলি সংঘটিত হয়। 1, দিনরাত্রির সৃষ্টি। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশটি ধীরে ধীরে সূর্যের সামনে আসে সেখানে সূর্যোদয়ের মাধ্যমে যেমন দিনের সৃষ্টি হয়, তেমনই পৃথিবীর যে অংশটি সূর্যের থেকে ধীরে ধীরে দূরে সরে যায় সেখানে সূর্যাস্তের মাধ্যমে রাত্রি ঘনিয়ে আসে।
প্রসঙ্গত পৃথিবীতে সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে মৃদু ক্ষীণ আলোকে বলা হয় উষা এবং সূর্যাস্তের পর মৃদু ক্ষীণ আলো গোধূলি নামে পরিচিত। ছায়াবৃত্ত দিন ও রাত্রির মধ্যে এক কাল্পনিক সীমারেখার সৃষ্টি করে। উদ্ভিদজগৎ ও প্রাণীজগতের সৃষ্টি। আবর্তন গতিতে পৃথিবীর বিভিন্ন অংশে যে নিয়মিত এবং পরিমিত অনুকূল আলো উত্তাপ এসে পড়ে তাকে ব্যবহার করে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি হয়। নিয়ত বায়ু সমুদ্রদের দিক বিক্ষেপ। পৃথিবীর আবর্তনের ফলে যে কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি হয় তার প্রভাবে নিয়ত বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। ঝড় বাটার সৃষ্টি। আবর্তন গতির ফলে প্রতিদিন পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে সেখানে মুখ্য ঝড় এবং তার বিপরীত অংশে গৌণ ঝড়ের সৃষ্টি হয়। আবর্তন গতি না থাকলে চাঁদের পরিক্রমণ অনুযায়ী পৃথিবীর কোনো স্থানে প্রতি 27 দিন একবার মুখ্য ঝড় হতো। দিক নির্ণয়। পৃথিবীর আবর্তন গতির জন্য সূর্যোদয় ও সূর্যাস্ত দেখে যেমন পূর্ব হাইপেন পশ্চিম দিক নির্ণয় করা সম্ভব হয়েছে, একইভাবে উত্তর হাইপেন দক্ষিণ দিক নির্ণয়ে সুবিধা হয়েছে। 6 সময় গণনা। পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে 24 ঘন্টা ধরা হয়। এই সময়কে আবার 24 ভাগে ভাগ করলে তার প্রতি ভাগ থেকে 1 ঘন্টা পাওয়া যায়। আবার এই 1 ঘন্টাকে 60 ভাগে ভাগ করে তার প্রতি ভাগ থেকে 1 মিনিট সময় পাওয়া যায় এবং এই 1 মিনিটকে আবার 60 ভাগে ভাগ করে তার প্রতিটি ভাগ 1 সেকেন্ডের হিসাব দেয়। 7 পৃথিবীর আকৃতির উপর প্রভাব। আবর্তন গতি থাকার ফলে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত এবং মেরুদ্বয় কিছুটা বসে গিয়ে পৃথিবীকে অনেকটা অভিগত গোলকের চেহারা দিয়েছে। 8 অন্যান্য প্রভাব। আবর্তন গতির উল্লেখিত প্রভাবগুলি ছাড়াও 1 ভূচৌম্বকত্ব সৃষ্টি, 2 দৈনিক উষ্ণতার হ্রাস বৃদ্ধি, 3 বায়ুচাপ বলয় সৃষ্টিতে আবর্তন গতির বিশেষ ভূমিকা রয়েছে। সুমেরু ও কুমেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে নিম্নচাপ বলয় তৈরি হয়েছে। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। ভারতের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্বের 4টি রাজ্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা গড়ে উঠেছে। এর কারণগুলি হলো: 1 পর্যাপ্ত কাঁচামাল। তাপবিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো কয়লা। পূর্ব ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিটুমিনাস জাতীয় কয়লা প্রচুর পরিমাণে সঞ্চিত রয়েছে, যেমন ঝাড়খণ্ডের ঝরিয়া, বোকারো, গিরিডি, করণপুরা, উড়িষ্যার তালচের, রামপুর, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, আসানসোল, পাণ্ডবেশ্বর, নিতুরিয়া প্রভৃতি অঞ্চল কয়লা সম্পদে অত্যন্ত সমৃদ্ধ। 2 বিকল্প শক্তি সম্পদের অভাব। পূর্ব ভারতের রাজ্যগুলিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় না। আবার জলবিদ্যুৎ উৎপাদনের উপযোগী খরস্রোতা নদীও এখানে কম। তাই কয়লাকে ভিত্তি করে পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশ লাভ করেছে। 3 বিদ্যুতের ব্যাপক চাহিদা। পূর্ব ভারতের রাজ্যগুলি অত্যন্ত জনবহুল হওয়ায় যেমন এখানে বিদ্যুতের ব্যাপক চাহিদা রয়েছে, তেমনি এখানকার ছোট বড় শিল্পাঞ্চলগুলিতে হুগলি, হলদিয়া, আসানসোল, রানীগঞ্জ, দুর্গাপুর, জামশেদপুর, রাঁচি, হাজারিবাগ, সিদ্ধি, বোকারো প্রভৃতি শিল্পাঞ্চল প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক বিকাশ লাভ করেছে। পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ফলে পূর্ব ভারতের তাপবিদ্যুৎ কেন্দ্র অধিক বিকাশ লাভ করেছে। 4 উন্নত পরিবহন ব্যবস্থা। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলপথ ও বিভিন্ন জাতীয় সড়কপথের সাহায্যে কয়লা খনিগুলি থেকে প্রয়োজনীয় কয়লা সহজেই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আনার সুবিধা রয়েছে। 5 সুলভ ও দক্ষ শ্রমিক। পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য সুলভ ও দক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড প্রভৃতি রাজ্য থেকে প্রচুর পরিমাণে পাওয়া যায়। 6 অন্যান্য কারণ। ইংরেজ শাসনকাল থেকে এই অঞ্চলে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠতে থাকে। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের শতকরা 70% ভাগই হলো তাপবিদ্যুৎ। ফলে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে তাপবিদ্যুৎ কেন্দ্র বিকাশে নানারূপ সহায়তা করে। 6 থেকে রয়েছে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের রাজধানী। পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। ভারতের বৃহত্তম তৈলগান। দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে ভুলবেন না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে।